বলো ভাই লীলামৃতে তো আছে, অমনি বলবে না ওর সাথে জন্মের আগে থাকতে হবে শাস্ত্রে। এবার যদি আমরা জিজ্ঞাসা করি আচ্ছা রামচন্দ্র তো জন্ম নিয়েছেন, তাহলে তার আগে কি আছে? তাহলে কেন জানো না? রামচন্দ্রের জন্মে 60,000 বছর আগে রামায়ণ লেখা, মানে সাংঘাতিক ব্যাপার। আচ্ছা যদি বলে আচ্ছা তাই হলো, তা কৃষ্ণ ঠাকুর বলে কেন ভাগবত কৃষ্ণের জন্মের কত আগে লেখা? ওমা এই যে মিথ্যাচার আমাদের সঙ্গে করা হয় আজ, তার সেই বিষয়ে দুটো কথা আমরা বলি। আমাদের শিক্ষিত সমাজ, ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে ঠিকই, কিন্তু মূল ইতিহাস আমরা জানি না। আমাদেরকে যখন লেখাপড়া শেখানো হয়েছে তখন বলা হতো সংস্কৃত সমস্ত ভাষার জননী, সংস্কৃত থেকে নাকি আমাদের সমস্ত ভাষা তৈরি হয়েছে। আজ আপনারা জানতে পারবেন এই সংস্কৃত কবে তৈরি হয়েছে। আমরা শুরু করব যে জায়গাটা থেকে, সেটা হচ্ছে আজকে আমার বাবা হরি আমাদের জানা প্রয়োজন। আমরা একদম দেখব শুরু থেকে, আমরা যদি ভগবানের কথায় আসি, রামচন্দ্রের কথা দিয়ে আমরা শুরু করি। আমরা যত ভগবান দেখতে পারি তার আগে আগে আরো অনেক ছিল, সেসব নিয়ে গন্ডগোল কম হয়। গন্ডগোলটা হয় রামচন্দ্রকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে, হরিচাঁদকে নিয়ে। এই তিনটে গ্রুপ ঠেলাঠেলি হয় কাদের মধ্যে? আমাদেরই ভাইদের মধ্যে, বাইরে কারোর সঙ্গে কিন্তু না। সেই সম্পর্কে আমার ভাইদেরও ইতিহাস নেই জানা, তাই জন্য এই গন্ডগোলটা হয়, না হলে হতো না। বিষয়টা কি? তাহলে রামচন্দ্র কবেকার মানুষ আমরা যদি দেখতে পাই, তাহলে এই যে বই, প্রত্যেকটা যুগের একটা নির্দিষ্ট বয়স আছে। মনুসংহিতায় বর্ণনা করছে যে সত্য যুগের বয়স 17,28,000 বছর, ত্রেতা যুগের বয়স 12,96,000 বছর, দাপর যুগের বয়স 8,64,000 বছর, আর কলি যুগের বয়স হচ্ছে 4,32,000 বছর। তাহলে আমরা যে বর্তমান সময় দাঁড়িয়ে আছি, এই সময়ে দাঁড়িয়ে কলিযুগের সবে মাত্র আয়ু হচ্ছে 5,152 বছর। কত বললাম মনে রাখবেন? প্রত্যেকটা যুগের আয়ু 5,152 বছর কলিযুগের এ পর্যন্ত আয়ু হয়েছে। তাহলে রামচন্দ্র কবেকার মানুষ? ত্রেতা যুগের মানুষ, দাপর যুগের আগের মানুষ। তাহলে কত বছর আগে রাম ছিল আমরা পেয়ে যাব। দাপর যুগের আয়ু বর্ণনা করা হচ্ছে বৈদিক শাস্ত্রে 8,64,000 বছর, সঙ্গে কলিযুগের 5,000 হলো। আমরা যদি একসঙ্গে যোগ করি তাহলে পাচ্ছি 8,69,000 বছর। 8,69,000 বছর আগে ত্রেতা যুগ ছিল, তখন রাম ছিল। যদি আমরা ত্রেতা যুগের অন্তিম লগ্নে রাম জন্মগ্রহণ করেন ধরে নিই, আচ্ছা 8,69,000 বছর আগে পৃথিবীতে কি মানুষ ছিল? মাস্টারমশাই আপনি তো সামনে আছেন, ছিল মানুষ? ছিল না। পৃথিবীতে কি ছিল? পৃথিবীতে ছিল হোমো দেশের কিছু প্রাণী, যাদের বলা হতো হোমো ইরেক্টাস, হোমো লিয়ান্ডারথালস, এই গ্রুপের, হোমো গ্রুপের কিছু, যাদের বন মানুষ আমরা বলতে পারি, কিন্তু মানুষ নয়। আমরা যে মানুষ, আমরা যে জিন, আমাদের মানুষের যে জিন, সেটা হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। এই সেপিয়েন্স জিন্স পৃথিবীতে এসছে কবে? এই সেপিয়েন মানুষ পৃথিবীতে এসছে 2.5 থেকে 3 লক্ষ বছর আগে। এর জিন সবে এসছে। এই জিন আসার পরে বিবর্তনের মধ্যে দিয়ে ধীরে 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 আমাদের উন্নতি ঘটেছে। কিন্তু শাস্ত্রে যা বলছে রামচন্দ্র 8,69,000 বছর আগে ছিল, আমার কি বন মানুষ হিসাবে ছিল? কেউ কি মানতে পারি আমরা? আমরা যারা রামকে ভগবান বলে মানি, ভগবান বলে জানি, আমরা কেউ কি রাম বন মানুষ ছিল মানবো? তাহলে কোথাও মিথ্যাচার করছে, মানে কোথায় কোথায় আমাদের সঙ্গে মিথ্যাচার করছে এরা, দেখুন। তাহলে রামচন্দ্রকে ত্রেতা যুগের মানুষ যদি বানাতে হয়, আর যুগের আয়ু যদি তাদের শাস্ত্র মতে এই আমরা পাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি রামচন্দ্র বন মানুষ ছাড়া আর কিছু নাই, তাই না? আচ্ছা এ গেল। এইবার আসবো কৃষ্ণের কথায়। কৃষ্ণ জন্মগ্রহণ করেছে কবে? এই দাপর যুগ যখন শেষ হয়েছে, কলিযুগের আরম্ভে। কৃষ্ণ থাকতে থাকতেই নাকি কলিযুগ শুরু হয়ে গিয়েছিল। তাই শ্রীকৃষ্ণ ভগবান তার প্রভাবের ফলে কলি পৃথিবীতে আবির্ভূত হতে পারেনি। শ্রীকৃষ্ণ দেহ রাখলেন
সঙ্গে সঙ্গে কলি গ্রাস করে নিল পৃথিবীকে। তাই যদি হয়, অর্থাৎ দাপর যুগ শেষ, কৃষ্ণ মারা গেলেন, দাপর যুগ শেষ, অর্থাৎ আজ থেকে 5000 বছর আগে, যেহেতু কলি যুগের বয়স 5000 বছর। আচ্ছা, 5000 বছর আগে শ্রীকৃষ্ণ যদি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে সেই সময় কোন সভ্যতায় কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন তার নিদর্শন কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। আমাদের ভারত সরকার এখনো খুঁজে পায়নি। প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্ট খনন কার্য করে তার কোনো কিছু উদ্ধার করতে পারেনি। ভারত সরকারের কাছে এ বিষয়ে কোনো নথিপত্র নেই। কৃষ্ণ ছিলেন অথবা ছিলেন না সে বিষয়ে কোনো দায়বদ্ধতা নেই ভারত সরকারের। যদি আপনারা আরটিআই করেন, ভারত সরকারের কাছে জানতে চান রামায়ণ মহাভারত কি, রামচন্দ্র শ্রীকৃষ্ণকে, দেখবেন সেখান থেকে লিখে দেবেন রামচন্দ্র শ্রীকৃষ্ণ কাল্পনিক চরিত্র, রামায়ণ মহাভারত এপিক মাত্র, কাল্পনিক গল্প। সরকার যেখানে বলছে কাল্পনিক গল্প, যেখানে কোনো তত্ত্ব দিতে পারছে না। অনেকে বলবেন বাবা বৃন্দাবন আছে, দ্বারকা আছে, ফাজিলামি করলে তো কাজ হবে না, কালা একটা সিমরা স্টেজে ভরে দাঁড়ায় যা ইচ্ছা করে যাওয়া নাকি। আমার যদি কারো মনে হয় আমার থেকে বিরোধ করবেন, আমি ভুল বলছি, সরাসরি স্টেজে আসবেন, কানটি ধরে বলবেন ছেলেটা এই জায়গায় ভুল করছিস। আমি কিন্তু ক্ষমা চাওয়া ছেলে না। এইবার কথাটা কোন জায়গায়? ভারত সরকার নথি দিতে পারছে না। এই যে বৃন্দাবনের যতটুকু আমরা দেখতে পারি সব প্রায় ভাগ জায়গা আবিষ্কার করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি কীর্তন করতে করতে ধান খালের আতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, ধানের আলের পর দিয়ে যেতে যেতে পড়ে গেছেন। উনি পড়ে যাওয়ার পরেই তিনি ভাবের ঘরে বলছেন এটা রাধাকুণ্ড, দাও নিশান পুঁতে, লাল নিশান পুঁতে দিয়ে হলো রাধাকুণ্ড বলে চিহ্নিত করা হলো। অর্থাৎ মহাপ্রভু বৃন্দাবনের প্রায় সমস্তই আবিষ্কার করেছিলেন। এবার সরকার যদি তথ্য না দিতে পারে, দরকার নেই, আমরা ওদিকেও যাব না, আমরা রচনার দিকে আসবো। আচ্ছা, এই ব্রাহ্মণ সমাজের মানুষ যারা, তাদেরকে আর্য বলা হয়, যদিও আমরা বলিনি। ব্রিটিশ সরকার যখন ছিল তখন ব্রিটিশ সরকারের কাছে নিজের ভ্রাতৃত্ব ফলাবার জন্য এরা নিজেরাই বলতো আমরা আর্য, আমরা বিদেশ থেকে এসে এদের শাসন করেছি, আপনারাও বিদেশ থেকে এসে শাসন করছেন, তাই আমাদের উপরে স্বায়ত্ত শাসনের ভার দেন, আপনারা ওই লন্ডনে গিয়ে রাজত্ব করেন। মানে সেই সময় নিজেদের আর্য বলেছে, ওরা বারবার দাবি করছে আমরা আর্য, আমরা বিদেশ থেকে এসেছি। এখন যখন সেই তত্ত্ব প্রমাণিত এবং আমরা যখন বলি তখন ওদের গায়ে লাগে জ্বালা। হ্যাঁ, কে বলেছে ব্রাহ্মণ বাইরের থেকে এসে? আরে কে বলেছে মানে এই আধুনিক জিন টেস্টের দ্বারা প্রমাণিত হয়েছে যে আমাদের ভারতবর্ষের উচ্চ বর্ণের যে মানুষগুলো তারা আজ থেকে 3500 বছর আগে বিদেশ থেকে এসছে, ইন্দো ইউরোপ থেকে তারা আমাদের দেশে এসছে। তাহলে বর্ণবাদী মানুষগুলো আমাদের দেশে কবে এসছে? খ্রিস্টপূর্ব 1500 বছর আগে, অর্থাৎ 3500 বছর আগে তারা ইন্দো ইউরোপীয় থেকে আমাদের দেশে এসে হিন্দুকুশ পর্বতমালার পাদদেশ দিয়ে এসে তারা কি করলেন? এসে তারা আমাদের এখানে সভ্যতা করলেন। বিভিন্ন সময় আমাদের দেশের মানুষের সঙ্গে বিশেষ করে ক্ষেত জমি পশুচারণ ভূমির খোঁজ নিয়ে গন্ডগোল হতো। আপনারা যদি আমার লেখা বই আসল ভগবানের সন্ধানে বইটি পড়ে থাকেন তো সেখানে দেখতে পারবেন আর্য অনার্য লড়াই কিভাবে হচ্ছে, কিভাবে একে অপরের জায়গা দখল করা নিয়ে গন্ডগোল হচ্ছে। ঋগ্বেদে তারা কিন্তু তা লিখে রেখে দিয়েছে, তাদের ইতিহাস তাদের জানতে হোক এবং অজান্তে হোক তারা কিন্তু লিখে রেখেছে। আমরা যদি আজ কোনো একটা বড় ঘটনা ঘটাই সেটা আমরা অবশ্যই লিখে রেখে যাব, লিখবো না? লিখে রেখে যাব। পরে হয়তো সেটা 500 বছর পরে গিয়ে সেটাই কলঙ্ক একটা ঘটনা হতে পারে, কিন্তু এখন তো সেটা আমাদের কাছে গৌরবময় ঘটনা। রাজ্যরা তখন আমাদের উপরে যে অত্যাচার করতো, আমাদেরকে ছোট জাহাজ বলতো, আমাদেরকে অনার্য বলা হতো, আর্য নাম থেকে আমাদের বহিষ্কৃত করা হতো, তা কিন্তু তারা তাদের ঋগ্বেদের পাতায় কৃতিত্ব হিসাবে লিখে রেখে গেছে। হয়তো আপাত দৃষ্টিতে তাদের কাছেও সেটি খারাপ লাগছে, তারা বলছে না এটি এইটা নয়, কিন্তু আসলেও তাই তারা লিখে গেছে। তাদের ইতিহাস দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এই আর্যরা আমাদের দেশে এসছে মোটে 3500 বছর আগেও মা, তাদের ঘরে রাম জন্মাবে 8,69,000 বছর আগে এই ভারতে। এবার আপনারা ভাবেন, যে ঘরে রাম জন্মাচ্ছে
যে আর্যদের ঘরে, তারা আমাদের দেশে এসছে মাত্র ৩,৫০০ বছর আগে। তাদের ঘরে রাম জন্মায় কি করে ৮,৬৯,০০০ বছর আগে? প্রশ্ন জাগে না মনে? এই জন্য আমার গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন লেখাপড়া করার কথা। কারণ আমার মানুষ ছিল সহজ ও সরল, দিন আনা দিন খেটে খাওয়া মানুষ। দিনান্তে এরা ঠাকুরের নাম করতো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, সকালবেলায় আবার কাজে যেত। গুরুচাঁদ ঠাকুর এই জন্য বলেছিলেন যে এই মানুষগুলোকে যদি শিক্ষার আলোতে আলোকিত করা যায়, জ্ঞানের আলো এমনি এদের মাঝে ফুটে উঠবে। আজকে যদি আমি লেখাপড়া না করতাম, আমাদের ভাই অসিত লেখাপড়া না করতো, সুকেশ লেখাপড়া না করতো, আমাদের দিদি লেখাপড়া না করতো, অগণিত ছেলে মেয়ে ভাই বন্ধু আমাদের এখানে রয়েছে, তারা যদি লেখাপড়া না করতো, আজ আমরা আমাদের সমাজ একদম অন্ধকারের অতল তলে তলিয়ে যেতাম। যেখান থেকে তুলে আনার জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন শিক্ষার কথা। তিনি জানতেন আমাদের মানুষ যদি শিক্ষিত হয়, আজ হোক কাল হোক, ওই বৈদিক গ্রন্থে এরা পড়া শুরু করবে। আর যখন এই গ্রন্থ পড়বে, তখন এরা বুঝতে পারবে এদের চালাকি কি করে রেখেছে এরা। আচ্ছা, এ তো আমরা পেলাম ৩,৫০০ বছর আগে তারা আমাদের দেশে এসে অবতারগুলোকে জন্মাচ্ছে কবে দেখুন। একটারে জন্মালো তো সেই ৮,৬৯,০০০ বছর আগে। আপনারা ভাববেন এটা হতে পারে কিনা। আর একটারে জন্মাচ্ছে ৫,০০০ বছর আগে। কাকে? কৃষ্ণকে। কৃষ্ণ ছিলেন কি ছিলেন না আমরা সে প্রশ্নে যাচ্ছি না, ইতিহাসে যা পাচ্ছি আমি সেটাই বলে যাচ্ছি। তাহলে ৩,৫০০ বছর আগে তারা এসছে, তাদের ঘরে শ্রীকৃষ্ণ ৫,০০০ বছর আগে জন্মায় কি করে? মনে করুন ধরে নিলাম আমরা জন্মালো, আপত্তি নাই, জন্মাক। এইবার কথা হচ্ছে সংস্কৃত যে ভাষা সেইটা কবে এলো? কারণ কি এই যে বৈদিক ধর্মের যত শাস্ত্র গ্রন্থ সবই সংস্কৃত ভাষায় লেখা, তাই না? তাহলে দেখবেন আর্যরা যখন আমাদের দেশে এসেছে, আসার পর আমাদের দেশের যে ভাষা ছিল পালি ভাষা ছিল, আর ছিল কি প্রাকৃত ভাষা। এই পালি এবং প্রাকৃত, যদিও এইটাও আর্য গোষ্ঠীর ভাষা, কারণ আজ থেকে ১০,০০০ বছর আগে দ্রাবিড় জাতির মানুষ আমাদের দেশে এসছে, তারও পূর্বে ৬৫,০০০ বছর আগে আমাদের পূর্বপুরুষরা এই ভারতে এসছে। তাহলে ওই যে ভাষার গোষ্ঠী, ভাষার যে তারতম্য, সেটা ওই ইন্দো ইউরোপীয় ভাষার গোষ্ঠী। ওই ভাষা গোষ্ঠী থেকে এই পালি ভাষা হয়েছে, প্রাকৃত ভাষা হয়েছে। কিন্তু পরে একদম নতুন যারা এসছে, তারা হচ্ছে বৈদিক ব্রাহ্মণরা। তারা নতুন এসে তারা কি করলেন, তারা যখন এসেছিলেন তখন তাদের মুখের ভাষা ছিল ইন্দো ইউরোপীয় ভাষা, প্রাচীন, সেই খানিকটা সংস্কৃত গোছে। এখন আমরা সংস্কৃত বলছি, তখন যদিও তার নাম এমনটি ছিল না। এরা যখন আমাদের দেশে এসছে, আসার পর তারা মানুষ অল্প, আমাদের দেশের মানুষের সংখ্যা বেশি, তখন তাদের ভাষা আমাদের ভাষার সঙ্গে মিশে একটা মিশ্র ভাষায় পরিণত হয়েছে। যেমনটি মনে করুন একজন বিহারি, সে যদি তার পরিবার নিয়ে আমাদের বাংলায় এসে বসবাস করে, একটা জেনারেশন যেতে যেতে তার ছেলে মেয়ে যখন হবে, তার ছেলে মেয়ে দেখবেন না সঠিক হিন্দি বলতে পারে, না সঠিকভাবে বাংলা বলতে পারে, এমনটা হয়ে যায়। এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। ঠিক তেমন হয়েছিল আর্যরা যখন আমাদের দেশে এসছে, আসার পর তখন তাদের মুখের ভাষা আমাদের এখানের ভাষার সাথে সাথে মিশে কয়েকটা জেনারেশন যেতে যেতে তারা গুলিয়ে ফেলেছে। না সঠিকভাবে তারা তাদের ভাষা বলতে পারছে, না প্রাকৃত বলতে পারছে, না পালিতে লিখতে পারছে। ভারী এক সমস্যায় পড়ল। তখন এই ভাষাটাকে সুন্দর একটা ফ্রেমের মধ্যে বেঁধে রেখে সুন্দর ব্যাকরণ লিখলেন পাণিনি। এই পাণিনি যদিও বৌদ্ধ ধর্মের মানুষ ছিলেন, বৌদ্ধ ভিক্ষু, তিনি অষ্টাধ্যায়ী নামক ব্যাকরণ গ্রন্থ লিখলেন। লিখে এই ভাষাটাকে সংস্করণ করলেন, বললে এই ভাষার অর্থ এটি নয়, এইটার অর্থ এই হলে এই ভাষার মধ্যে এটাকে ধরা যায়। ঠিক সেইভাবে তিনি ব্যাকরণ লিখে এই ভাষাটার সংস্করণ করলেন। এই ভাষা সংস্করণ হলো বলে এর নাম হয়েছে সংস্কৃত। এই পাণিনি কবেকার লোক, পাণিনির নিয়ে যদিও ইতিহাস বিতর্ক আছে। কোন ঐতিহাসিকগণ বলেন পাণিনি ৫ম শতাব্দীর লোক, অর্থাৎ আজ থেকে ১৫০০ বছর আগের লোক।
আর কোনো ঐতিহাসিক বলেন না খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর লোক পাননি। তাই আমরা যেহেতু কোনো এক ভাষার ইতিহাস নিয়ে কথা বলছি, আমরা প্রাচীনত্বটাই ধরব। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর লোক যদি পানিনি হয়, আজ থেকে ২৫০০ বছর আগে পানিনি এই ভাষা সংস্করণ করেছেন। সংস্কৃত ভাষা তৈরি হয়েছে আজ থেকে ২৫০০ বছর আগে। এইবার আপনারা বোঝেন সমস্যাটা কোথায়। ভাষা তৈরি হচ্ছে ২৫০০ বছর আগে, রামের জন্মের আগে রামায়ণ লেখে কোন ভাষায়? অমা। যে ভাষাটা তৈরি হচ্ছে মোটে ২৫০০ বছর আগে সংস্কৃত, রাম জন্ম নিয়েছে ৮,৬৯,০০০ বছর আগে, সেই সময় রামায়ণ লেখে কোন ভাষায়? একটু চিন্তা করবেন। যারা কম বেশি লেখাপড়া করেছেন, যাদের পেটে একটু বিদ্যা আছে, ইতিহাস সম্পর্কে যাদের ধারণা আছে, তারা বুঝতে পারবেন সংস্কৃত ভাষা ২৫০০ বছর আগে তৈরি হলো। কৃষ্ণ গীতা বলছে সংস্কৃতে ৫০০০ বছর আগে। আমরা যদি ধরে নিই কৃষ্ণ ছিলেন ৫০০০ বছর আগে, সে অর্জুনকে গীতা কোন ভাষায় শুনিয়েছে? সংস্কৃতে। সংস্কৃতে তৈরি হয়েছে মোটে ২৫০০ বছর আগে। ৫০০০ বছর আগে কৃষ্ণ সংস্কৃতে বাণী দিচ্ছে। যদি বুঝতাম ওইখানে লেখা আছে ভোজপুরিতে কৃষ্ণ বাণী দিচ্ছে, বোঝা যেত। হতে পারে প্রাকৃতের একটা অঙ্গ ভোজপুরি, সেই ভোজপুরিতে যদি কৃষ্ণ অর্জুনকে বাণী শোনাতো, বুঝতে পারতাম যে ভাই হতে পারে ভারতীয় ভাষায় কোনো একটা কিছু বলেছিল। তা না, তে বলেছে সংস্কৃতে। সংস্কৃত ভাষাটাই তৈরি হচ্ছে ২৫০০ বছর আগে। ৫০০০ বছর আগে নাকি কৃষ্ণ অর্জুন এই কথা শুনিয়েছে। এগুলো বুঝবেন চালাকিটা কোথায়। এবার মজাটা দেখুন, সংস্কৃত ভাষা তো ২৫০০ বছর আগে হলো, লেখা হচ্ছে না গ্রন্থ, কিন্তু লিখবে কি দিয়ে? লিপি দরকার, তো অক্ষর তো দরকার। যে অক্ষরে লিখবে সেই অক্ষরকে বলা হয় লিপি। ২৫০০ বছর আগে পানিনি যখন লিখছে, তখন তিনি লিখছেন ধম্মলিপিতে বা ব্রাহ্মী লিপিতে। কিন্তু এদের কোন শাস্ত্র গ্রন্থ ব্রাহ্মী লিপিতে লেখা পাওয়া যায় না। কি পাওয়া যাচ্ছে? এদের সবই পাওয়া যাচ্ছে সংস্কৃত ভাষা নাগরী লিপিতে লেখা। এই নাগরী লিপি এলো কবে? এই নাগরী লিপি তৈরি হচ্ছে কুটিল লিপি থেকে। কুটিল লিপি থেকে নবম দশম শতাব্দীতে এই নাগরী লিপি তৈরি হচ্ছে। এই নাগরী লিপি বর্তমান আমরা সংস্কৃতে যে অক্ষর দেখি, এই পরিণত পর্যায়ে আসতে সময় লেগেছে একাদশ শতাব্দী। একাদশ শতাব্দীতে এই যে বর্তমান যে সংস্কৃত অক্ষর আমরা দেখতে পাচ্ছি, তখন কিন্তু সেই রূপ ধারণ করেছিল, অর্থাৎ আজ থেকে ৯০০ বছর আগে। ৯০০ বছর আগে সংস্কৃত লেখার জন্য যে লিপি, যে অক্ষর, সেটা তৈরি হয়। তাহলে শাস্ত্র কি তার আগে লেখা যায়? ওমা, লেখা যায় নাকি? পিছনে যারা বসে আছেন কথার মধ্যে সায় দেবেন। আজ থেকে মাত্র ৯০০ বছর আগে তাদের লেখার অক্ষর তৈরি হয়েছে। তাহলে তার আগে কি কোনো মতে শাস্ত্র লেখা যেতে পারে? কোনো মতে পারে না। তবে আমাকে বলবেন, তাহলে কি তাদের শাস্ত্র ছিল না? ছিল। কিভাবে ছিল? গুরুর টোলে শুনে শুনে মুখস্থ রাখতে হতো। গুরু পরম্পরা একে অপরকে শিক্ষা দিত। তাদের শাস্ত্র এইভাবে চলতো, গুরু পরম্পরা, গুরুর টোলে শিখতে হতো। লিখা হতো না, লিখতে জানতো না তারা। তাই তারা যখন লিখতে জেনেছে, নাগরী লিপি থেকে শুরু হয়েছে সংস্কৃত ভাষায়। কেন একে নাগরী লিপি বলা হচ্ছে? এটা নগরে পড়ানো হতো, শহরে বিশেষ করে দেবতাদের এই লিপি পড়ানো হতো। আর্যরা নিজেদের দেবতা বলতো, আমাদেরকে অসুর বলতো। তাই তারা দেবতাদের নগরে এই লিপি শেখানো হতো বলে এই লিপির আরেক নাম দেবনাগরী। দেবনগরে পড়ানো হতো বলে এই লিপির নাম দেবনাগরী লিপি।